আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। আহ, আপনি নিশ্চয়ই জানেন যে মমতা ব্যানার্জি গেছেন উত্তরবঙ্গে এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে স্পেশালিস্ট মানে আর্জি মানে ইয়ে বানাবেন, কলেজ বানাবেন, স্পেশালিস্ট কলেজ বানাবেন। এবং তার সাথে সাথে তিনি বলছেন যে বিভিন্ন পরীক্ষায় চাকরির ক্ষেত্রে আমরা দেখছি কি যখনই চাকরি দিতে চাইছি তখনই কেউ না কেউ কোর্টে চলে যাচ্ছে, কোর্টে গিয়ে মামলা করছে, আমরা চাকরি দিতে পারছি না। এইভাবে কি চাকরি দেওয়া যায়? হ্যাঁ, প্রথমেই বলতে হয় যে আমার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই চাকরি আর দেবে না, দুজন মিলেই ঠিক করে রেখেছে। তো চাকরি দেবে না এটা কেমন ভাবে হবে? চাকরিকে আটকানো, তো যদি আটকানো হয় তাহলে দপ্তরগুলো যেমন দিন দিন বসে যাচ্ছে সেটা সবার লোক চোখে চলে আসবে, দেখা যাবে, বোঝা যাবে। তো এই চাকরিকে আটকানোর জন্য যারা চাকরি আটকানোর জন্য মামলা করছে দেখবেন আপনারা ভালো করে, তারা কোথাও না কোথাও কোনো না কোনো দলীয় ভাবে ইনভলভ। তারা দলীয় ভাবেই এগুলো করছে। প্রত্যেকটা চাকরির পরীক্ষা বলুন বা যে কোনো রকম স্টেপকে বলুন, এই আইনি পদ্ধতিতে আটকে দেওয়ার মানেই হচ্ছে আরেকটু সময়কে লেংথি করে নেওয়া। প্রত্যেকটা সরকারই চাইছে কাউকে চাকরি দেব না, পারলে ভাতা দেব। যেমন রাজ্য সরকার দিন দিন যেমন লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য বিষয়গুলোকে যেমন ভাবে বাড়িয়ে চলেছেন, কেন্দ্রীয় সরকারও বাড়াচ্ছেন। এরা চাকরি বা ছেলে মেয়ের শিক্ষা তো উঠে গেছে, শিক্ষা টোটালি উঠে গেছে বলা যায়। ওয়েস্ট বেঙ্গল থেকে শিক্ষা তুলে নেওয়া হয়েছে খুব প্ল্যান মাফিক, করোনার মতো একটা বিষয়কে সামনে এনে শিক্ষা ব্যবস্থাটা তুলে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্কুল নষ্ট হয়েছে, আপনারা অল ওভার ইন্ডিয়াতে দেখেছেন প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। তো তারা প্রথমে শিক্ষাকে বন্ধ করেছে, এবার চাকরি দেওয়াটা বন্ধ করছে। এই যে একটা সংখ্যক ছাত্ররা চাকরির জন্য খুব চেঁচাচ্ছে, তারা বন্ধ হয়ে গেলে তারপরে চাকরি প্রার্থী আর থাকবে না, সরকার এটা জানে। তো এই জন্য জাস্ট এই সময়টা চেঞ্জ মানে পার করে নেওয়া, যে এই যে ছেলে মেয়েগুলো চেঁচাচ্ছে চাকরির জন্য, ওদের সময়টা চলে গেলে আর কেউ চাকরি চাওয়ার নেই, কারণ আমরা তার আগে শিক্ষাকে স্টপ করে দিয়েছি। তো এই হচ্ছে টোটাল পদ্ধতি। সেখানে ভাতাটার দিকেই সবার লক্ষ্যটা রাখতে হবে, কারণ সেটা কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক, আপনাকে ভাতার জন্য ভাবতে হবে। চাকরি বা শিক্ষা বা সুস্থ সমাজ নিয়ে ভাবলে হবে না। কিন্তু আপনি যেটা বলছেন যে সরকার চাইছে, কিন্তু আমরা দেখলাম যে যতগুলো মামলা হয়েছে বেশিরভাগ এসএসসি ক্ষেত্রে সবটাই হচ্ছে বামেদের পক্ষ থেকে। এবং বামেদের যারা আছেন আইনজীবী, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আরো যারা আছেন তার জুনিয়ররা, তারাই মামলাগুলো করেছে বেশিরভাগ। তো সেক্ষেত্রে তাদের কি মানে স্বার্থ আছে? না, বিষয়টা হচ্ছে আপনি একদম স্পেসিফিক বললেন বিকাশ বাবুর নাম। আমি বিং অ্যান অ্যাডভোকেট, উনি অনেক সিনিয়র একজন মানুষ এবং একজন অ্যাডভোকেট হিসেবে উনি অনেক বড় একজন কমপ্লিট অ্যাডভোকেট ওনাকে বলা যায়। এটা আমার ধারণায়, আমার কল্পনায় উনি একজন কমপ্লিট অ্যাডভোকেট। তো সেখানে দাঁড়িয়ে উনি যে মামলাটা করছেন বা ওনার জুনিয়ররা যে মামলাটা করছেন, সেটা মামলা আটকানোর জন্য নয়। আপনি এই জায়গা থেকে যেটা আসলেন সেটা হলো, যখন কেউ মামলাটার জন্য আসছেন উনি সেই মামলাটা করছেন, উনি কিন্তু মামলাটার ইন্সপিরেশন নাও, উনি মামলাকারী একজন আইনজীবী। তো উনি মামলাটা করছেন, মামলাটা করতে আসছেন কোনো পিটিশনার, সেখানে কিন্তু পিটিশনার উনি নন বা ওনার কিন্তু পিটিশনার নন, উনি একজন অ্যাডভোকেট। তা মামলা উনি করছেন না, মামলা করছেন পিটিশনার। হ্যাঁ, একদমই। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনারা তো বাম মনোভাবাপন্ন আইনজীবী, ঠিক আছে? তো সেক্ষেত্রে যতগুলো মামলার মানে না, আমি একদমই বলি, এখানে একটা খুব ভালো বিষয়, সেটা হচ্ছে বাম সরকারকে আমরা দেখেছি। বাম সরকারের আমলে অন্তত চাকরি পরীক্ষা বন্ধ হওয়া বা রিক্রুটমেন্ট বন্ধ হওয়া এটা কখনো হয়নি। হ্যাঁ, ওরা চুরি করলেও ওরা চুরির মধ্যেও একটা মানে ব্যালেন্স রেখেছিলেন বা একটা সামাজিক অবস্থান ঠিক রাখতেন। ওনাদের চুরিটাও খুব শৈল্পিক ভাবে এবং একটা শিক্ষার মধ্যে দিয়েই হতো। দেখবেন আপনি ভালো করে, বামপন্থী মানুষজন সব শিক্ষিত মানুষজন হন বলে, এটা সামাজিক ভাবে বলা হয় যে বেশ শিক্ষিত মানুষরা বামপন্থী হন বা কিছু। বামপন্থী অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষই, প্রত্যেক মানুষের ভাবনায় বামপন্থী থাকে, কিন্তু বামপন্থীদের চুরিটাও বেশ ক্লাসিক ছিল। তো ওরা কিন্তু কখনো চাকরির পরীক্ষা নেওয়া বা চাকরির রিক্রুটমেন্ট বন্ধ রাখেননি। আর যেটা এই সরকার পেরেছেন, 11 বছরের বেশি, আজকে 12-13 বছর এই সরকার 12-13 বছরই চাকরিটা বন্ধ রেখেছে। এটা এনার বিরাট বড় সার্থকতা। সাধারণ মানুষেরও এটা বিরাট বড় জয় যে সেই সরকারকে 12 বছর বা 14 বছর ধরে সহ্য করে যাচ্ছে এই রকম পরিস্থিতিতেও। তো এটাই হচ্ছে বিষয়। কিন্তু বামেদের আমলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 32,000 এর ওপর শিক্ষক নিয়োগ নাকি দুর্নীতি করে হয়েছে।
এবং এটা একটা বড় সংবাদ মাধ্যম দ্বারা বারবার করে দেখাচ্ছে। হ্যাঁ, সেই সেই দুর্নীতির কি কোনো প্রমাণ এখনো পর্যন্ত হয়েছে? প্রমাণ সাপেক্ষ ব্যাপার, প্রমাণ তো হবেই একটা সময়। কিন্তু এই কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট তো দেখালেন যে কতজন চুরি করে চাকরি পেয়েছেন। তা একটা জিনিস আমি আপনাকে বললাম চোর, তাহলে তো হবে না। যেটা 34 বছরের জামানা, এটা তো বলতেই হবে, ওকে তো চোর বলা যেতেই পারে। হ্যাঁ, উনি চুরি করেছেন, আমরা মানে কম খুব টেকনিক্যালি জানি, আমরা সিপিএম খুব টেকনিক্যালি কাজ করতেন। তো টেকনিক্যালি তারা যে কাজগুলো করেছিল সেগুলো ধরা পড়েনি। তো ধরা না পড়লে আমরা সেই চোরকে চোর বলতে পারি না, সে তারা মানে সমাজবদ্ধ হয়ে যায়। আর এই সরকার তো চুরি করেছেন কিন্তু সেই টেকনিকটাকে ধরে রাখতে পারেননি, টেকনিকটা হাতছাড়া হয়ে গেছে। রিসেন্টলি যে পরীক্ষাটা হলো এসএসসি, এই পরীক্ষা নিয়েও তো বলছে চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, অবশ্যই হওয়ার মতোই, একদম হওয়ার মতোই। কারণ যেভাবে পরীক্ষাটা নেওয়া হলো এবং যাদেরকে পরীক্ষা বসানো হলো, এটা তো অ্যাকচুয়ালি ঠিক নয়। অ্যাকচুয়ালি রিক্রুটমেন্টটা দেবে না বলেই এটা করেছে সরকার। এই যে সময়টা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই সময়টার মধ্যে, তাও সময়ের মধ্যে বোধহয় করতে পারেনি। তো ওরা জাস্ট একটা পদ্ধতিকে অবলম্বন করে করেছে, টোটাল প্রক্রিয়াটাই তো ভুল আছে। তো এই প্রক্রিয়াটা ভুল হলে ওখানে রিক্রুটমেন্টটা তো ভুল হয়ে যাবে আবার। এবং সেটা নিয়ে তো অলরেডি বোধহয় মামলা করবার জন্য সবাই রেডি বোধহয়। তাহলে এই যে বারবার করে মামলা হচ্ছে, এটাই তো মমতা ব্যানার্জি বলছেন যে মামলা করে আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি তো ইন্সপায়ার করছেন মামলা করাতে, কারণ ওনার তো পরের বারের মিটিং এ বলতে হবে যে ওরা মামলা করে আটকাচ্ছে। মানে আমি অন্যায় করব, লোকে আমার প্রতিবাদ করলে বলবো যে আমাকে ওরা বলতে দিচ্ছে না। এটা তো একটা সহজ পদ্ধতি। এই পদ্ধতি যদি সাধারণ মানুষ বুঝতে না পারে, এই পদ্ধতি চলতে থাকবে রোটেটলি। 2026 সামনেই ইলেকশন আসছে, বিধানসভা ইলেকশন। কি হবে, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন নাকি অন্য কেউ? দেখুন, মমতা ব্যানার্জি 14 বছর যে মুখ্যমন্ত্রী আছেন, এটা একটা বিস্ময়, এবং উনি নিজে একজন বিস্ময় মানুষ। সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়ে আছে। তো এখন একটা বিস্ময় মানুষ, যেহেতু বিস্ময়ের ব্যাপার, এটা বলা যাবে না যে উনি থাকতে পারবেন কিনা, কারণ পুরোটাই বিস্ময়। তো উনি থাকলেও সেটা বিস্ময়িক ভাবেই থাকবেন, যদি না থাকেন সেটা বিস্ময়িক ভাবেই হারিয়ে যাবেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে সামনের দিনের খুব ভালো বিকল্প বলতে কিন্তু আপনাদের সামনে মোটামুটি আসতে চলেছে, যেটা একটা বেশ চর্চিত সাবজেক্ট হয়ে উঠেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু সামনের দিনে খুব ভালো বিকল্প হতে চলেছে। এবং সেটা বোধহয় আপনাদের সংবাদ মাধ্যমেও একটা জিনিস প্রভাব আপনারা বুঝতে পারছেন, এবং দেশ জুড়ে তার একটা প্রভাব তৈরি হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন। তো কারণ তৃণমূল এবং বিজেপি দুটো সরকারই আর মানুষ নিতে পারছে না, কারণ দুটোই খুব বিস্ময় সরকার। কিন্তু আইএসএফ এর কথা যেহেতু বললেন, সেই জন্য আমি প্রশ্নটা তুলি। মানে সম্প্রতি আমরা দেখেছিলাম আইএসএফ এর যিনি কর্ণধার, তাকে দেখলাম আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে মানে রীতিমতো বৈঠক করলেন, আবার তারপরে তার উপরেই আক্রমণ হলো। মানে এই পুরো বিষয়টাও নিয়েও তো পাবলিক মানে ঘেটে গেছে। না, আমি জানি না, আমার ইন্টারভিউ নেওয়ার আগে বা আমার সাথে সাক্ষাতের আগে আপনি কোনো সিপিএম বা বিজেপি বা তৃণমূলের কারোর সাথে কথা বলেছেন কিনা বা কারোর সাক্ষাৎকার নিয়েছেন কিনা, তারপরে এসে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন। তার মানে কি আপনি সবার মাঝে দালালি করছেন? নিশ্চয়ই না। তাহলে নওশাদ সিদ্দিকী সৌজন্যতা বোধে বা কোনো মানে কর্মের কারণে, কোনো কাজের বিষয়ে বা কোনো বিষয়ে তিনি অ্যাজ এ মুখ্যমন্ত্রী, সারা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো শুধু আমার বা আপনার নয়, যে তিনি তো নওশাদের মুখ্যমন্ত্রী নন এরকম নন, তিনি তো নওশাদ সিদ্দিকী সবার সবার মুখ্যমন্ত্রী নড়েছেন। তো সেই জায়গাতে ওনার সাক্ষাতের সাথে রাজনীতির কোনো সম্পর্ক একদমই কোনোভাবেই নেই আর কি। তাহলে বলছেন আগামী দিনে আইএসএফ একটা ভালো জায়গায় আসবে, দেখি পুরো বাংলায় না পুরো ভারতবর্ষে? না, সবে বাংলা থেকে তো শুরু হয়েছে। আপনারা সারা দেশেরই প্রচুর আঞ্চলিক দল দেখেছেন, সারা দেশে প্রত্যেকটা রাজ্যেই প্রচুর আঞ্চলিক দল, তারা তাদের মতো করে কাজ করছে। আপনারা আইএসএফ কে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে দেখছেন বোধহয় সিন্স 2021। সেখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে আইএসএফ একটা সিট নিয়েছিল ভাঙড় বিধানসভা, এবং সেটা যে বাড়তে চলেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং এবছর আশা করছি সিটও অনেক, মানে আসনও দেবে অনেক বেশি, এবং আশা করছি বাড়বেও অনেক বেশি। কতগুলো আসন দেবে প্রার্থী? এইটা আমার কাছে তো এক্সাক্ট আমার কাছে কোনো খবর নেই, কিন্তু 2021 বা 24-এ যে আসনটা দেওয়া হয়েছিল আইএসএফ থেকে বা দিয়েছিল, সেটা থেকে আশা করছি এবার সিটের সংখ্যা বাড়বে। তো সেখানে জেতার সম্ভাবনাও বেড়ে যাবে।
এটাই স্বাভাবিক।